আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দল ষড়যন্ত্রের ছক কষছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কারের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধী দলের উপর স্বৈরাচারের ভূত চেপে বসেছে মন্তব্য করে জনগণকে তাদের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান। বগুড়ায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাব্বির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই করতালি আর স্লোগানে মুখরিত করে ঘরের ছেলেকে উষ্ণ অভ্যর্থনা জানান বগুড়াবাসী। আলতাফুন্নেসা খেলার মাঠে দ্বিতীয়বার জনসভায় ভাষণ তারেক রহমানের। তবে এবারে বগুড়ায় তার আগমন এবং ভাষণ ছিল ভিন্ন পরিচয়ে। নির্বাচনের আগে বিএনপি প্রধান হিসেবে লাখো জনতার মাঝে দাঁড়িয়ে দিয়েছিলেন নানান প্রতিশ্রুতি। একই মাঠে প্রধানমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে জানালেন পর্যায়ক্রমে প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা। যাদেরকে আমরা বাদ দিয়েছি, বগুড়ার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। আমরা দেশে প্রায় 4 কোটি পরিবার আছে, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পরিবারের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে, নারী প্রধান যে আছে পরিবার তার কাছে এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে। এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ ডান হয়ে গেল, সরকারিকরণ জান বলে দিলাম ইনশাল্লাহ হয়ে গেল, ইনশাল্লাহ সরকারিকরণ হয়ে গেল। আমি তো আছি আপনাদের, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন হবে। বক্তব্যে জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নের কথা না বলে জুলাই সনদ ও ব্যক্তি ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় একটি দল। যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। এর আগে বাগবাড়িতে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি, দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ও খালকাটা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম, সেই বগুড়া সফরে দিনব্যাপী 8টি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে আজ এই নিজের শামীম চৌধুরী, আরটিভি, বগুড়া। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে 2 দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে 36 জনের মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি। সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তথ্য জানিয়েছেন। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির 2 সদস্যরা 2 দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলুফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী সহ 36 জনকে মনোনীত করা হয়। এর আগে গেল শুক্র ও শনিবার রাজধানীর গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে 36 জনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য 13 সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা চূড়ান্ত করা হয়। জোটের চূড়ান্ত তালিকা অনুযায়ী সংরক্ষিত নারী আসনে 13 জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে 8 জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে 5 জন মনোনয়ন পেয়েছেন। শরিক দলগুলোর মধ্যে এনসিপি থেকে 2 জন ও জাকপা 1 জন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের 1 জন এবং বিশেষ ক্যাটাগরিতে 1 জনকে সংরক্ষিত নারী আসনে জোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস রেশিও অনুযায়ী তাদের 6টা আসন না থাকলেও একটা আসন পেয়েছেন। জাতীয় নাগরিক পার্টি রেশিও অনুযায়ী একটা পায়, কিন্তু আমরা 2টা মনোনয়ন চূড়ান্ত করেছি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও কমছে না ভোগান্তি। সরবরাহ ঘাটতি থাকায় এখনও চাহিদা অনুযায়ী তেল দিতে পারছে না ফিলিং স্টেশনগুলো। তাই ভোগান্তি ও দীর্ঘ লাইন যেন পিছু ছাড়ছে না গ্রাহকদের। চালকরা বলছেন, তেল না থাকায় 2-1টা ফিলিং স্টেশন ছাড়া অধিকাংশ বন্ধ রয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বেড়েছে জ্বালানি তেলের দাম, তবে কমেনি গ্রাহকদের ভোগান্তি। তাই রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তির চিত্র আগের মতোই রয়ে গেছে। এখনও ডিপোগুলো থেকে পাম্পে তেলের সরবরাহ বাড়েনি, তাই গ্রাহকদের 12 থেকে 14 ঘন্টা অপেক্ষার পালা শেষ হচ্ছে না। না, ভোগান্তি কমে নাই, কোনো ভোগান্তি কমে নাই। দাম বাড়ছে, কোনো ভোগান্তি কমে নাই। বাড়াইলে আগেই বাড়াইতে পারতো।
সেই বাড়ানো লাস্টে বাড়াইলো এবং আমাকে ভোগান্তি আগেও করলাম। এখন আপনি কি মনে করছেন রাত 1টা বাজে আসছি, দেখেন কথা বেরোচ্ছে না। রাত 1টা বাজে, জাস্ট 1টা বাজে আমি তাও কাটা বনের ওইখান থেকে সিগন্যাল দিয়েছি। পাম্পালারা বলছে তেল নাই, অত দেখেন তেল দিতে গেলে সবার 500-1000 টাকা দিয়ে দিয়া ট্যাঙ্কি ফুল করে দিতেছে। চরম ভোগান্তিতে চালকদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেন তারা। ঢাকা শহরে কয়েকটা পাম্পে তেল পাওয়া যায়, আর ঢাকার বাইরে কোনো পাম্পে তেল পাওয়া যায়। সরকার বলতেছে আছে, আবার বিরোধী দলের দেখলাম শফিকুর রহমান দেখলাম আসাদগের সোনার বাংলা পাম্পে গেছিল, সেনে বলছে আগে পাইতাম 3 গাড়ি এখন দেয় 1 গাড়ি। দাম বাড়তে আছে, এই দামের জন্য তো মূল্যস্ফীতি সব কিছু দাম বাড়বো, আমাদের তো একটা চাপ সৃষ্টি হইব জনগণের। তেল সরবরাহ না বাড়ায় অধিকাংশ সময় ফিলিং স্টেশন বন্ধ রয়েছে বলে জানান এই ম্যানেজার। পাম্প বন্ধ বলতে তেল আসলে কম আসে, চাহিদা অনুসারে কম আসে, যতটুকু থাকে ওই পর্যন্ত দেওয়ার পরে পাম্প বন্ধ থাকে। তেল এখন ওই আসতেছে, আসলে আমরা আবার পাম্প চালু করে দেবো। এটা তেল পর্যাপ্ত থাকলে তো সমস্যার সমাধান হয়। এদিকে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ভাড়া বাড়ার পাশাপাশি দ্রব্যমূল্যের বাজারে প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। বলেন, যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, হরমুজ প্রণালী নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে, যখন পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে, তখন জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে সরকার। জ্বালানি তেল নিয়ে এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটাই জনগণের দ্বারা অভিনন্দিত হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে দেননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড আসছে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে, না হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস ভাড়া প্রতি কিলোমিটারে সর্বোচ্চ 15 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে যাত্রী কল্যাণ সমিতি। এটা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব মাহমুদ মোজাম্মেল হক। তিনি বলেন, সব স্টেক হোল্ডারের সম্মতিতে যৌক্তিক হারে বাস ভাড়া নির্ধারণ করতে গণশুনানি করে ভাড়া বাড়াতে হবে। বিকেলে মালিক সমিতির একচেটিয়া ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি। এ সময় একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা। 3 টাকা কমলে যদি 3 পয়সা কমে, 2 টাকা কমলে যদি 2 পয়সা কমে, তাহলে এবার 15 টাকা বাড়ছে, 15 পয়সা বাড়বে, আমরা বাড়াই দেবো, অসুবিধা নাই তো। আমি আপনার গাড়িতে ফ্রি চলতে চাই না, মাগনা চলতে চাই না, আমি সার্ভিস চার্জ দিয়ে চলতে চাই। আপনি যেই পন্থায় ভাড়া বাড়ান, আমরা যেই পয়সায় পন্থায় ভাড়া কমান, একই পন্থায় বাড়াবেন, এটাই স্বাভাবিক। সুতরাং বাসের ভাড়া 15 পয়সা বাড়বে, এটা যাত্রী কল্যাণ সমিতিও সমর্থন করে, দেশের যাত্রীরাও সমর্থন করে। মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সামরিক উত্তেজনা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তির রেমিটেন্স প্রবাহের উপরও বড় ধরনের চাপ তৈরির আশঙ্কা রয়েছে বলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, অস্থিরতার কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে আমদানি ব্যয়, শিপিং ও বীমা খরচ বেড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি হ্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সংকট মোকাবেলায় সরকার লজিস্টিক ব্যয় কমানো এবং যুদ্ধের প্রভাবমুক্ত দেশগুলোতে বাজার সম্প্রসারণের চেষ্টা করছে। মূল্যস্ফীতির ঘটানোর মতো উদ্দীপক কিছু না, ওরকম কোনো এলিমেন্ট না। আর একটা জিনিস তো ঠিক, আপনি অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারবেন না যেই জায়গায় ফান্ডামেন্টাল ব্যালেন্সটা ইমব্যালেন্সে পৌঁছে যায়। সেজন্য পৃথিবীর সব দেশ যে নীতিটা নিয়েছে, আমরা সেই নীতি মডেস্টলি সেই নীতি নিয়েছি এবং মূল্যবৃদ্ধি করেছি, খুবই একটা মডারেট মূল্যবৃদ্ধি করেছি।
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার সংসদে এনসিপি নেতা ও নোয়াখালী ৬ আসনের এমপি আব্দুল হান্নান মাসুদের বিশেষ অধিকার প্রশ্নে আনিত এক নোটিশের জবাবে মন্ত্রী কথা বলেন। হান্নান মাসুদ নির্বাচনের আগে ও পরে মিলিয়ে তিনি অন্তত ৫ বার সরাসরি হামলার শিকার হয়েছেন দাবি করে এই ঘটনা সংসদীয় তদন্তের পাশাপাশি নিজের ও তার কর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্যকে সংশ্লিষ্ট থানায় জিডি অথবা মামলা করার পরামর্শ দেন। যে কোনো মাননীয় সংসদ সদস্য হাউজের যদি সেরকম কোনো পরিস্থিতির শিকার হন, তাহলে যেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে তাৎক্ষণিকভাবে আনেন অথবা নিকটস্থ থানায় সেই বিষয়ে অভিযোগ দাখিল করেন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিগত ২ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়মের কারণে এবছর হাম ও রুবেলার প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এদিকে স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গত ২৪ ঘন্টায় হাম আক্রান্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু ও সিলেট ওসমানী হাসপাতালে একজন সহ মারা গেছেন মোট ২ জন। হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। হামের মতন একটা ভয়াবহ রূপ আমাদেরকে বিব্রত করে ফেলতেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের কত মায়ের বুক খালি করে নিয়ে যাচ্ছে। বিগত ২ বছরে স্বাস্থ্য খাতে অনিয়মের কারণে এবছর হাম ও রুবেলার প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। বিগত সরকার অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেওয়ার কারণে টিকাদান ব্যাহত হয়েছিল বলে মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। এদিকে বিগত সরকার সঠিক সময় টিকা আনার ব্যবস্থা করেনি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এই টিকা বিগত সরকার অবহেলা করেছিল, টিকা সঠিক টাইমে আনার ব্যবস্থা করেন নাই। সারা দেশে উদ্বোধন করা হয়েছে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। দেশে বিভিন্ন কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের দেওয়া হবে এই টিকা। ধন্যবাদ স্যার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জরুরি এ টিকার আওতায় আনা হয়েছে শিশুদের। এর ধারাবাহিকতায় বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে একযোগে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। 11 দিনব্যাপী চলবে এ ক্যাম্পেইন। লামিয়া তানজিন মাহমুদ, RTV। দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েছে। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ১৫ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এই রোগে নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছেন ৩৭ জন, আর হাম সন্দেহে মৃত্যু হয়েছে আরও ১৮৩ জনের। বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৪,০০০ ছাড়িয়েছে, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬,০০০-এর বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিশুদের দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। টিআরপির নামে গণমাধ্যমের সাথে প্রতারণা করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সহ সংশ্লিষ্টরা। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন অভিযোগ উঠে আসে। মিথ্যা টিআরপির কারণে ক্ষতির শিকার টেলিভিশন চ্যানেলগুলোকে গণমাধ্যম সংস্কার কমিশন ক্ষতিপূরণের পাশাপাশি জড়িতদের জবাবদিহির সুপারিশ করলেও বাস্তবায়ন হয়নি আজও। টিআরপি নিয়ে এআর বাদলের ৩ পর্বের ধারাবাহিকের দেখুন ২য় পর্ব। ভূতে তৈরি করে টিআরপি, এমন টেলিভিশন রেটিং সিস্টেমেই চলছে দেশের ৪০টি টিভি চ্যানেল। অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে তথ্য দেয় ৫০০টির কথা বললেও ২০০ ডিভাইস দিয়ে টিআরপি করা হয়। অনিয়মের বিষয়টি পরিষ্কার হওয়ায় প্রতিবেদনের শিরোনাম দেন ভৌতিক টিআরপি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে তাদের জবাব, তারা আমাদের প্রশ্নের কি জবাব দিয়েছে সে তো লেখাই আছে। বাস্তবেও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের সত্যতা মিলে। যদিও বিএসসিএল এর মহাব্যবস্থাপক দাবি করেন তারা ৫০০টি ডিভাইস দিয়েই শুরু করেছিলেন। সরকারি প্রতিষ্ঠানের একটা সিস্টেমকে ভৌতিক বলার আগে
অন্তত এটা তো আমরা আশা করতে পারি যে এই সিস্টেমটা এসে কেউ সরেজমিনে দেখবেন এটা কিভাবে কাজ করে, এই পদক্ষেপটা কিন্তু তখন নেওয়া হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এ প্রসঙ্গে বলেন, আমরা রিপোর্টে যা লিখেছি একেবারে অ্যাকিউরেটলি বেসড অন ডকুমেন্টস অ্যান্ড দেয়ার ইন্টারভিউজ। তাদের সাথে অফিসিয়াল মিটিং হয়েছে, তারা 2 জন প্রতিনিধি পাঠিয়েছিল, 2 জন অফিসার আসছিল এবং লিখিতভাবে তারা তাদের বক্তব্য দিয়েছে। সো কিছু বললে সেটা মানে সত্য চাপা দেওয়ার চেষ্টা বা অস্বীকার করা। সম্প্রতি এক দুপুরে রাজধানীর বাংলা মোটরে বিএসসিএল এর টিআরপি সংগ্রহ রুমে গিয়ে দেখা যায় মাত্র 13টি ডিভাইস সক্রিয়, তাতে দর্শক সংখ্যা 42 জন। তবে নানা কারণে সব ডিভাইস চালু থাকে না বলে দাবি করেন মহাব্যবস্থাপক। বাসাবাড়িতে যে আমরা যেই বক্সটা বসাইছি এই বক্সটা ওয়ার্কিং, মানে আপনার কারিগরিভাবে ওয়ার্কিং, কিন্তু টেলিভিশন ওই বাসা দেখছে কি দেখছে না এটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। মানে যখনই ওই বাসার লোক ফেরত আসবে এবং যখনই অন করবে তখনই কিন্তু ওই ডেটাটা আমাদের সিস্টেমে শো করবে। কি পদ্ধতিতে টিআরপি চলছে তা বুঝিয়ে দেন বিএসসিএল এর একজন কর্মকর্তা। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়, টিআরপির অনিয়মে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত মিডিয়ার দাবিও বিবেচনায় নিতে হবে। যেসব হাউস হোল্ডে পিপল মিটার বা টিআরপি ডিভাইস আছে, এরকম 2-1টাতে আমি যেতে চাই, এটা কি সম্ভব? না, এটা সম্ভব না ভাইয়া। এ বিষয়ে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন বিএসসিএল এর মহাব্যবস্থাপক। ক্ষতিগ্রস্ত আপনি যাদের কথা বলছেন, যে চ্যানেলগুলো ম্যানিপুলেশনে অংশগ্রহণ করছে না তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। বিপুল সংখ্যক টেলিভিশনের বিপরীতে সামান্য কটি ডিভাইস দিয়ে টিআরপি মানসম্পন্ন হওয়া সম্ভব নয় বলেও স্বীকার করেন এই কর্মকর্তা। আর বাদল, RTV, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। কেন্দ্র খোলা হবে 2 ঘন্টা আগে। পরীক্ষা নিয়ে ভার্চুয়াল মব হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে সচিবালয়ে এসএসসি পরীক্ষা নিয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ভয় তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, পরীক্ষা ভীতি যেন জাদুঘরে স্থান পায় এমন শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন আর বাদল। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, ভীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। আমরা চাই পরীক্ষার্থীরা বিনা টেনশনে হাসি মুখে পরীক্ষা কেন্দ্রে আসবেন, শান্তিপূর্ণ পরিবেশে উত্তরপত্র লিখবে এবং হাসি মুখে পরীক্ষা কেন্দ্র ত্যাগ করবে। যা কারণে আমরা বলছি আমাদের বিএনপি সরকারের মূল লক্ষ্য আনন্দময় শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। এ সময় প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যানজটের কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্র খোলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি, যেই জায়গায় বিদ্যুৎ রয়েছে পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলো খোলা থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরও দেন তিনি। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে, খোলা থাকবে মানে বুঝলাম, আমরা তো কোচিং সেন্টার রিকগনাইজই করি না। পরীক্ষা নিয়ে এক ধরনের ভার্চুয়ালি মব হচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। আমাদের লেখাপড়ার কালচার নষ্ট হয়ে গেছে, সেখান থেকে আমরা ফেরত আসতেছি। আমরা তাদেরকে আনন্দমুখর শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করছি, তাদের যত প্রিভিলেজ আছে সব আমরা দিচ্ছি। এখানে কিছু কিছু ভার্চুয়াল মব আছে, ভার্চুয়াল মব, এই ভার্চুয়াল মব এই সমস্ত কথাগুলি বলে। তিনি বলেন, 60 দিন নয়, নির্ধারিত সময়ের আগেও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। সেটা 60 দিনের আমরা আগানোর চেষ্টা করব। পরীক্ষাকে কেন্দ্র করে চাঁদাবাজি হচ্ছে এমন প্রশ্নের উত্তরও দেন শিক্ষামন্ত্রী। এই অভিযোগ আপনারা যুগ যুগ ধরে করে থাকেন, করতে থাকেন, আমি শুনতে থাকি। দিস ইজ নট দ্য পয়েন্ট টু অ্যাড্রেস ইন দ্য এক্সামিনেশন। ইউ গো and have a case, launch them who did it. Okay, I want to see them. 20 মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর 7 জুন থেকে 14 জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। আর বাদল, RTV, ঢাকা।
এ সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে সরকার কাজ করছে, যা আগামীর বাজেটের মাধ্যমে প্রতিফলিত হতে পারে। দুপুরে মন্ত্রণালয়ের সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের নানা সমস্যার কথা তুলে ধরলে তা বিবেচনা করার আশ্বাস দেন মন্ত্রী। 17 বছর ভয় ছিলেন বলে কি এখনো ভয় পাবেন? অ্যাটলিস্ট আপনারা গত 2 মাসে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, we don't want to control media, we don't have intention to control media, we will not control media. মিডিয়ার স্বাধীনতা থাকবে, মিডিয়া যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছেন এটা অব্যাহত থাকবে। এইটুকু আপনাদেরকে বলতে পারি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নীতি এবং ওনার নির্দেশ যে মিডিয়া will not be controlled in any way or form. রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।